12 মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। এবং জরুরি ভিত্তিতে পুলিশে 2700 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চ্যানেলে নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী 12 মার্চ বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে। আজ সংসদ সচিবালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় দেয়া ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপ্রধান। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যার ফল পরদিন গেজেট আকারে প্রকাশিত হয়। প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে তার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান। একই সঙ্গে দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে বার্তা পৌঁছে দেন। সাক্ষাতে আলোচনা হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে। বাংলাদেশ ও চায়নার মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে এমন আশাবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে যাবে বলেও আশা তার। তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। সেই বার্তাও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত। জানান, বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেই কৃষকদের জন্য কৃষি কার্ডের উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 12টায় সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। সভায় কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে কৃষক কার্ড চালুর বিষয়ে আলোচনা হয়। সভা শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডের মতো কৃষি কার্ড দিবে সরকার। দ্রুতই পাইলট প্রকল্প আকারে এই কার্যক্রম শুরু করবে সরকার। আমাদের যে প্রতিশ্রুতি কৃষক কার্ড দেয়া এবং কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে যে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলি আছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ করছি। নীতিগতভাবে এটা আমাদের বহু আগেই সিদ্ধান্ত। আমরা বাস্তবায়নের জন্য আজকে প্রথম বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী করছেন। ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। এই কার্ডটা পেলে একজন কৃষকের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ধরনের সুযোগ সুবিধাই তিনি পাবেন। যেমন ধরেন, তাকে আপনার কৃষি জ্ঞান, কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা, তাকে আপনার সার, কীটনাশক, বীজ, অল কৃষি উপকরণ যে কোনো ধরনের সহযোগিতা তাকে করা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই কার্ডের মাধ্যমে খুব একটা স্মার্ট পদ্ধতিতে বাজারের পরিস্থিতি, উৎপাদনের পরিস্থিতি, আবহাওয়ার পরিস্থিতি সবটাই কিন্তু তখন একটা ধারণার মধ্যে আসবে, যেই ধারণার উপরে ভর করে আমরা একটা সঠিক পরিকল্পনা করতে পারবো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, খুব দ্রুত পুলিশে 2701 জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটি শিগগিরই বাস্তবায়ন শুরু হবে। আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, এই সরকার পুলিশ যেন বাস্তবে জনগণের বন্ধুতে পরিণত হয় সেই লক্ষ্যে কাজ করছে। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না বলে কঠোর নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু কিছু জায়গায় ভোগান্তিমূলক মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয় সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
দেশে বিগত ফ্যাসিবাদের সময় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ভেরিফিকেশন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব আছে। এখন আপাতত ইমিডিয়েটলি আমরা 2701 জন কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় 2701 সেটা আমরা নির্দেশ দিয়েছি, সেটা শুরু হবে। 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ হলেও স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময়েই হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের যোগ্যতা হিসেবে দলের নীতি, আদর্শ ও জনগণের সঙ্গে সম্পৃক্তদের মনোনয়ন দেবে বিএনপি। মির্জা ফখরুল আরও জানান, আইনগতভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ অফিস খোলা পছন্দ নয় সরকারের। নির্বাচনের পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। এটা আমরা চাইনি, এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে। আমরা এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি, স্বপ্ন দেখছি। আমাদের নেতা, আমাদের তরুণ নেতা, আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে, এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি যে দেশের মানুষের মধ্যে যে একটা অবস্থান করে নিয়েছেন, যে তিনি কাজ শুরু করেছেন এবং কাজ করবেন, এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতৃত্বে আরও শক্তিশালী হয়ে উঠবে, এবং এই সরকার, যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে, সেই সরকার সফল হবে বাংলাদেশকে তার ইপ্সিত লক্ষ্যে নিয়ে যেতে, এবং সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। সব শর্ত মেনে নেয় ২৬ ফেব্রুয়ারির অমর ২১শে বইমেলায় অংশ নিচ্ছে প্রকাশক ঐক্য। ফলে পূর্ণরূপে হতে যাচ্ছে বইমেলা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রকাশনা সংস্থা ইউপিএল এর ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন। তিনি বলেন, সৃজনশীল প্রকাশনা শিল্পের মর্যাদা রক্ষা, সর্বস্তরের প্রকাশকের সম অধিকার নিশ্চিত করা এবং মেলার মাঠে কাঠামোগত বৈষম্য দূর করার আশ্বাসে তারা এবারের বইমেলায় অংশগ্রহণ করছেন। আরও বলেন, কাঠামোগত সংকট এবং মেলার প্রস্তুতিতে সময় স্বল্পতার মতো ব্যবসায়িক ঝুঁকি থাকা সত্ত্বেও নতুন সরকার, বাংলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয় এবং অংশীজনদের সহযোগিতায় অবশেষে এবারের বইমেলা হবে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি বলেন, তিস্তা শাসন ও খনন কাজ বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত মহাপরিকল্পনার আওতায় বাস্তবায়ন করা হবে। মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে রংপুর যেন বাজেটে বৈষম্যের শিকার না হয় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে এবং শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে এই অঞ্চলকে এগিয়ে নেওয়া হবে। এ সময় আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য ও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাঠ প্রশাসনকে এই নির্দেশনায় দিলাম, যেহেতু রমজান মাস চলমান, আমরা 3টি বিষয়ে বেশি করে গুরুত্ব দিয়েছি। একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, বিদ্যুৎটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এবং সর্বোপরি আইন শৃঙ্খলাটা স্বাভাবিক রাখার জন্য। আর আরও কিছু আমরা আলোচনা করেছি, যেগুলো আমাদের মাদকের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করেছি। দুর্নীতির বিষয়গুলোকে আমরা বলেছি জিরো টলারেন্স থাকবে এবং মানুষের স্বাভাবিক যান চলাচল যাতে কোনোভাবে বিঘ্ন না হয়, সেই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়েছি। সরকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের সংস্কার কাজ শেষ করে দ্রুত চালুর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। সকালে মানিকগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা জানান। বলেন, সামনে হজ ও হজ যাত্রীদের যেন কোনো অসুবিধায় পড়তে না হয় সে বিষয়ে কাজ করা হচ্ছে।
এ সময় বিমানবন্দরের দুর্নীতির বিষয়ে আফরোজা খানম বলেন, সরকার দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। এখন যে প্রায়োরিটি বেসিসে থার্ড টার্মিনালকে নিয়ে কি করা যায়, এটা একটা আমাদের কাজ। সামনে আমাদের হজ আসছে, হজ যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, এটা একটা সেকেন্ড কাজ। এটা আরেকটা আমরা চাচ্ছি প্রবাসী যারা আছে তারা যেন কমফোর্ট জোনে থাকে, তারা যেন এয়ারপোর্টে নেমে যেন মনে করে যে না একটা পরিবর্তন এসেছে। এই জিনিসটা আমাদের এই ব্যাপারে অনেক কাজ আছে। কাজ কিন্তু অনেক, আমি ঢোকার পরে আমি দেখছি যে প্রচুর কাজ পড়ে আছে। সেই কাজগুলো আমাকে আস্তে আস্তে বুঝতে হবে, বুঝে তারপর আমরা আস্তে আস্তে করবো। যেটাই আমি করব মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনে আমরা সেই কাজগুলি করব। সিন্ডিকেট নিয়েও কিন্তু এখন কাজ করতে হবে, সবই হবে। বললাম না যে একটা কাজের পর্যায়ে একটা একটা করে সব, কোনটা আমার কাছে অগ্রাধিকার সেই ভিত্তিতে আমরা কাজ করব। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য 100-এর আসন্ন নিলামকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। আইপিএল ঘনিষ্ঠ মালিকানার কয়েকটি দল পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে যেতে পারে এমন খবর ছড়িয়ে পড়ার পরই সব ফ্র্যাঞ্চাইজিকে বৈষম্য বিরোধী নীতিমালা মানার নির্দেশ দিয়েছে বোর্ড। এদিকে 2026 মৌসুমের ড্রাফটে 60-এর বেশি পাকিস্তানি ক্রিকেটারের নাম থাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে ইসিবি। বোর্ড জানিয়েছে, দল নির্বাচন সম্পূর্ণভাবে নীতিমালার আওতায় হতে হবে। বৈষম্যের প্রমাণ মিললে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এ বিষয়ে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক ও সাবেক অধিনায়ক মাইকেল ভনও রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্তের আহ্বান জানিয়েছেন। বিশ্বকাপ দলে ফেরার লড়াইয়ে আবারও হোঁচট খেলেন নেইমার। আজ অ্যাওয়ে ম্যাচে সিরি বির দল গ্রেমিও নোভো রিজন্তিনোর কাছে 2-1 গোলে হেরে গেছে তার দল সান্তোস। এদিন ম্যাচের প্রথম গোল হজমে সরাসরি দায় ছিল নেইমারের। বিরতির ঠিক আগে রক্ষণভাগে বল হারালে রোমুলু গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের 20তম মিনিটে গ্যাব্রিয়েল বনতেম্পো সমতা ফেরালেও যোগ করা সময়ের 6ষ্ঠ মিনিটে লিওনালদি জয়সূচক গোল করেন। ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় সান্তোস। এদিকে ম্যাচ শেষে নিজের ভুল স্বীকার করে সতীর্থদের কাছে ক্ষমা চান নেইমার। তবে এই হারের পর 34 বছর বয়সী ফরওয়ার্ডকে ঘিরে সমালোচনা বেড়েছে। আগামী মার্চে জাতীয় দলে ফেরার লক্ষ্য ঠিক করলেও সেই স্বপ্নে কিছুটা হলেও ধাক্কা খেলেন সান্তোসের এই ফরওয়ার্ড। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। 12 মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। এবং জরুরি ভিত্তিতে পুলিশে 2700 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।